হচ্ছে যে আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের কোর্সটা যেহেতু শুরু করতেছি, তো প্রথমে হচ্ছে কি আমাদের কোর্সটা ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস থাকবে, রিভিউ, ডাটা স্ট্রাকচার কনসেপ্টটা কি এবং টাইপগুলো অ্যালগরিদম কাকে বলে, কাহিনী কি। তো বেশ কিছু চ্যাপ্টার মানে এই বই ওয়াইজ কিছু চ্যাপ্টার থাকবে, তো যেমন ডাটা স্ট্রাকচার কনসেপ্ট, স্ট্যাক কিউ, লিস্ট, লিঙ্ক লিস্ট, রিকারশন, ট্রি সর্টিং, সেদিন যেগুলো বলছিলাম আর কি, এগুলো হচ্ছে একটু ইভ্যালুয়েশন স্কিমে নিয়ে আসছে আর কি, মানে জাস্ট বানানো আর কি, যে আমি ইয়া করছি এটা তারপর চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো এই কোর্সটার পরে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা বুঝতে পারবে কি যে ডিফাইন এন্ড এক্সপ্লেন ভেরিয়াস টাইপস অফ ডাটা স্ট্রাকচার। বুঝতে পারতেছি যে আমরা অ্যারে বলি, লিঙ্ক লিস্ট বলি, যা ইচ্ছা তাই বলি না কেন, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি যেহেতু বলতে পারতেছি, ব্যাখ্যা করতে পারতেছি, স্টুডেন্টও ব্যাখ্যা করতে পারবে, বা এই জিনিসগুলো দিয়ে যদি সলভ করতে হয় প্রবলেম, সেগুলো সলভ করতে পারবে আশা করি। ইমপ্লিমেন্ট দিস ডাটা স্ট্রাকচারস, অ্যাকচুয়ালি ডিফাইন এক্সপ্লেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি দেখেন, মানুষ বলে যে একজন একটা কথা মনে করেন খুব ইজিলি বলছে, খুব সহজে সিম্পলিসিটিতে নিয়ে বলতেছে, তো আমরা ভাবি যে খুব যেহেতু সহজে কথাটা বলতেছে দ্যাট মিনস হচ্ছে সে আইডিয়া কম, আসলে তা না। সেই সহজে বলতে পারে যে অ্যাকচুয়ালি ভালোভাবে জিনিসটা জানে। সিম্পলিফিকেশন সহজ ভাষায় আপনার পর্যন্ত আনতে পারে সেই যে অ্যাকচুয়ালি বিষয়টা সম্পর্কে তার ডেপথ নলেজ আছে। তাকে প্রশ্ন করেন, সে সবগুলো জিনিসকেই কিন্তু আপনাকে বলতে পারবে, এক্সপ্লেন করতে পারবে, ডিফাইন করতে পারবে তার ভাষায়, তার আঙ্গিকে, তার পয়েন্ট অফ ভিউ দিবে। ঠিক একইভাবে যদি সে ডিফাইন করতে পারে, এক্সপ্লেন করতে পারে এবং সে কিন্তু সেটা ইমপ্লিমেন্টও করতে পারবে। ঠিক একইভাবে আপনারা যখন ক্লাসের মধ্যে ভালো করে ইয়া দিবেন, একটু অ্যাটেনশন দিবেন, তো আমি কিন্তু অ্যাকচুয়ালি পড়াইতে আসিনি, আমরা বলছি আমার কিন্তু পড়ানো ঠিক ইচ্ছে না, আমরা হচ্ছে কি মেন্টরিং, আমরা হচ্ছে আলোচনা করবো, শেয়ার করবো। আপনি আপনার ভিউজ আমাকে শেয়ার করবেন, আমার ভিউজ আমি আপনাকে শেয়ার করবো, আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো এই কোর্স সম্পর্কে। তখন দেখবেন কি ইন্টারেক্টিভ হবে, প্রোয়েক্টিভ হবে, যে আপনি অ্যাকচুয়ালি আপনি কি জানতেছেন সেটাও আমি বুঝতে পারবো, আমি অ্যাকচুয়ালি যতটুকু এক্সপিরিয়েন্স গেদার করেছি, নলেজ গেদার করেছি, সেটাও আমি আপনাদের বলতে পারবো। কিন্তু এখনও শিখি, এখনও কিন্তু আমি কাজ করি। এই মনে করেন যে প্রবলেমে আমি যে আটকে না পড়ি, তাহলে কিন্তু আমি কিছু শিখবো না। যত বেশি ভুল করবো, এই কোর্স মানে হচ্ছে ভুল করা, যত বেশি ভুল করবেন এই কোর্স তত বেশি মানে শিখতে পারবে। ঠিক এই জিনিসগুলো হচ্ছে কি আপনাদের সিপি2 কোনো একটা ক্লাস করেছেন না, কেউ ওখানে কি পড়ানো? কিছুই, ইন্ট্রোডাকশন। আচ্ছা, আমি দেখলাম সাথে একদম ধুম লিখতেছে ইয়েতে স্যার, এই যে বোর্ডে। আচ্ছা, আমি পাশে ছিলাম আর কি ইয়াতে, ওই ডিএলডিতে, আবার ডিএলডিতে ভালো করতে। আচ্ছা, সো ডিফাইন করতে পারা, এক্সপ্লেন করতে পারা তখনই ইজিয়ার যখন আমি ইমপ্লিমেন্ট করতে পারি। ধরেন আমি বললাম যে একটা জিনিসের, ধরেন যে আপনার নাম কি বলেছি, তো আমি সাব্বিরকে জিজ্ঞেস করলাম যে আহাদ কোথায়, মানে সাব্বিরের কাছে আহাদের লিঙ্কটা আছে বা অ্যাড্রেসটা আছে, অর্থাৎ সাব্বির আর আহাদ হচ্ছে কানেক্টেড উইথ দ্য অ্যাড্রেস। সাব্বিরের কাছেও যেতে পারতেছি, আর আহাদের কাছেও যেতে পারতেছি থ্রু সাব্বির। এই যে লিঙ্কে যাচ্ছে এটাকে বলা হয় লিঙ্ক লিস্ট। এটা টার্ম আছে আমাদের, বা আমাদের একটা চ্যাপ্টার আছে লিঙ্ক লিস্ট, বইতেও পাবেন। তো আজকের কাহিনীর পরে দুটো জিনিস আমি একটু এক্সট্রা দেখাবো নেট থেকে। দুটা হচ্ছে কি আগে বলে দিই, সেটা হচ্ছে কি টাইপ ডেফ। আই হোপ নাম শুনছেন, না শুনলে নাই। টাইপ ডেফ, টাইপ ডেফিনিশন। আরেকটা হচ্ছে আপনারা সিতে পড়েছেন কিনা জানি না, স্ট্রাকচার। নাম শুনে মনে অনেক কিছু। আচ্ছা, স্ট্রাক্ট সহজে বলি, সেই স্ট্রাক্টটা হচ্ছে কি যে আপনি যেমন এক জায়গাতে শুধু ইন্টিজার ডিক্লেয়ার করলেন, ফ্লোট ডিক্লেয়ার, মানে আলাদা আলাদা ডিক্লেয়ার করতেছেন। স্ট্রাক্টের মধ্যে আপনি একই সাথে সবগুলো জিনিস মানে অনেকগুলো জিনিস ডিক্লেয়ার করতে পারবেন, অনেকগুলো অবজেক্ট আপনি ডিক্লেয়ার করতে পারবেন। ইন্ট, ফ্লোট, ডাবল, মানে একই সাথে সবগুলোকে আপনি ডিক্লেয়ার করতে পারতেছেন। তো এই কাজটা সহজে করা যায় স্ট্রাক্টের থ্রুতে, এবং এই স্ট্রাক্টটাও কিন্তু আমাদের এই কোর্সের একটা অবজেক্ট বা আমাদের কোর্সের একটা ভ্যালুয়েবল জিনিস, যেটা আমরা পড়বো ইনশাআল্লাহ। গেইন ফান্ডামেন্টাল নলেজ অফ ভেরিয়াস অ্যালগরিদমস, বুঝতে পারছি, অ্যানালাইজ দিস অ্যালগরিদম অ্যান্ড এক্সপ্লেইন देयर সিগনিফিকেন্স। সো একই সাথে কয়েকটা সর্টিং আমরা করেছি, কোন সর্টিংটা ভালো অ্যাকচুয়ালি, বা কোন সর্টিংটা করলে কমপ্লেক্সিটি সবচেয়ে কম আসে,
টাইম হোক স্পেস হোক কোনটা কম সেটা বুঝে আমরা সেটাকে নিয়ে কাজ করতেছি, ওইটাই কিন্তু আমাদের এই অ্যানালাইজেশন। তো আমি কোর্সটা করা শেষে এই জিনিসটাই অ্যাকচুয়ালি মাথায় আসবে যে আমি আগে দুম করে এক জায়গায় লাভ, দেখেন আপনার বডি সম্বন্ধে আপনি সব জানেন, আমি শিওর অর্ধেকও জানেন না। আপনার ব্রেনে কয়টা এই আছে বলছিলাম, তো আপনার ব্রেনে কয়টা হচ্ছে জিনিস আছে বা কি কি জিনিস আছে আপনার ব্রেন তৈরি, আর মনে হয় অনেকেই জানে না। কিডনি বলেন বা আপনার মানে একদম হার্ট থেকে শুরু করে পায়ের পা পর্যন্ত বা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অনেক অর্গানের নাম কিন্তু আমি জানি না, অথচ আমি নিয়ে ঘুরতেছি, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়ে ঘুরতেছি, বাট আমি জানি না আমার নিজের কাছে কি আছে তাই জানি না। সো বাকি বিষয়গুলো সম্পর্কে আমার জানাতে, তাহলে ঠিক ওই বিষয়টা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি যারা মেডিকেলে পড়ার মনে করেন যে কিছুদিন পরে আস্তে 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 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে যে একটা কাজ করতে সে ভয় পায়, কারণ সে জানে আমি দৌড় দিলে বা হাঁটলে ওই সময় আমার শরীরের কোন অর্গানটা কাজ করতেছে, অ্যাকচুয়ালি কখন কিভাবে কাজ করতেছে, আমার ব্রেনের কোন পার্টটা কাজ করতেছে, আমার মানে হার্ট কত বেশি পাম্প করে কত ব্লাড দিচ্ছে, তখন কিন্তু সে বুঝতে পারে, তখন কিন্তু সে চাইলে সাবধান হতে পারে। ঠিক একইভাবে আপনি যখন এই জিনিসগুলো জানবেন তখন আপনি কোড করতে গেলে, সিপি কোড করেন বা যাই করেন না, প্রোগ্রাম করতে গেলে আপনি বুঝতে পারবেন যে আমি এখন এটা আমার হাত দেওয়া ঠিক হয় না, আমি ওইটাতে কাজ করা শুরু করি। এই লুপ দিয়ে আমি একসাথে 10-12টা লুপ দিয়ে দিলাম, আমার কোড মানে যেহেতু আমার কম্পিউটার ভালো, কনফিগারেশন ভালো, কোড খুব দ্রুত রান করতেছে। যদি আগেরকার দিনের কম্পিউটারের মতো হইতো তাহলে দেখতেন যে রান করতে অনেক সময় লাগতো, বিকজ অফ আপনি এত বেশি কমপ্লেক্সিটি তার মধ্যে ঢুকাই দিচ্ছেন। সো সে কিন্তু আসলে বুঝতে পারছে যে কোনটা থেকে কোনটা কাজ করবে, টাইম স্পেস দুইটা কি, সে এটাকে বলা হয় অ্যাজিমটোটিক অ্যানালাইসিস। এটা পড়াবো, সমস্যা নেই। আচ্ছা, তো বেশ কিছু বইয়ের নাম দিয়েছি, বুক অ্যান্ড রেফারেন্সের নাম, এগুলো পড়তে হবে কোনো কথা নেই, দিয়েছি আর কি। আর আমি কয়েকটা ওয়েবসাইটকে দিয়ে দিব, আপনারা দেখেন, ওগুলা যদি ভালো লাগে পড়েন, না লাগলে নেই। আচ্ছা, তো ইনপুট ডাটা আর আউটপুট ডাটা আমরা অলরেডি মানে জানি, স্ক্যানএফ, প্রিন্টএফ, গেট ক্যারেক্টার এ সম্পর্কে টুকটাক কাজ করা হয়েছে। ফাইল ইনপুট আউটপুট মানে যদি ফাইল দিতে চাই, স্টার দিয়ে কি করে বলুন তো? পয়েন্ট। সাবাস। সো এই যে স্টার দিয়েছি, এই যে স্টার এফপি মানে কি? পয়েন্টারের নাম না, কোনটা স্যার? ওটা একটা পয়েন্টার ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। পয়েন্টার ভ্যারিয়েবল হিসেবে কাজ করতেছে। ফাইল নামে কোনো কিছু কোনো কারণে শুনছি ডেটা টাইপ? জি না। দ্যাট মিন্স হচ্ছে কি এটা আমার দিক থেকে আমি ডিক্লেয়ার করেছি, আমার মানে আমি নিজে ডিফাইন করেছি, এটাকে বলা হয় টাইপ ডেফ, অর্থাৎ ডিফাইন করতে পারি নিজের থেকে, আমি ডিফাইন করতেছি। আচ্ছা, সো স্টার এফপি দিয়ে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে কি ওটার অ্যাড্রেসটা। অ্যাকচুয়ালি আমি সাবজেক্ট কোথায় বসে আছে এটা না বলে আমি বললাম যে ওর বেঞ্চের অ্যাড্রেসটা কোথায়, ওটা আমি বলে দিলাম, সেটা দিয়েও কিন্তু সাবজেক্ট কাছে যেতে পারবো। তো নাজিমের এই অ্যাড্রেসটা আমি বলে দিলাম যে এই জায়গার ওই কর্নারে বসে আছে, কে আমি জানি না, তো এসে দেখলাম যে সে হচ্ছে নাজিম। স্টার দিয়ে হচ্ছে আমি পয়েন্টারের কাজটা আমরা বলছি। এফপি হচ্ছে মানে ফাইল ওপেনের জন্য হচ্ছে, মানে ওই এফপি উপরে যেটা ছিল ওইটার নিচেরটা কাহিনী। আচ্ছা, বড় করি এগুলো বোঝাই, জাস্ট আলোচনা করতেছি, তো কাজ আমার সামনে দেখবো। আচ্ছা, তো এটা হচ্ছে কি যে যে ফাইলটা আমরা নিচ্ছি বা এই যে আমরা পয়েন্টারটা নিচ্ছি, এই পয়েন্টার আই হোপ ফাইলের কাজ করেছেন। স্যার ওপেন নাই, সমস্যা নেই, যা করেন নাই কিন্তু আমার বলবো যে স্যার করি নাই, আমি সব আবার দেখেন, মানে জেনে থাকলে ভালো আর কি, যে জেনে থাকলে একটু অন্যভাবে আগে না জেনে থাকলে অন্যভাবে। সো আমার ক্লাসে যদি আপনি একদম বেসিক থেকে শুরু করেন তাও খুশি, আমি চাই যে বেসিক থেকে শুরু করতে, আগে কি জানা আসছে ওটা আমার জানা দরকার নেই। তো ওটা হচ্ছে আমার জন্য ভালো, আমি তাহলে বুঝাতে পারবো যে আমি কোন দিক থেকে আগাইলে ভালো হয়। আচ্ছা, সো কারণ হচ্ছে কি আপনার এই সেমিস্টারের পরে আর অ্যাকচুয়ালি এইগুলা প্রবলেম সলভিং আসলে ধরার কিছু নাই, মানে মোটামুটি শেষ বলতে পারেন এই সেমিস্টারের পরে। তো এই জন্য একটু এই সেমিস্টারটা আমরা দেখবো আর কি, দেখার চেষ্টা করবো। আচ্ছা, স্ক্যানএফ, প্রিন্টএফ যাই করি না কেন প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে কি আমরা ডাটা বা ফাইলকে ইনপুট করতেছি বা ফাইল আউটপুট করতেছি। ইনপুট করার জন্য যেমন আমরা রিড রাইট করা মানে কি বলুন তো? রিড মানে ভ্যালুটা মানে ঠিক আছে। আচ্ছা,
রাইট মানে লেখা। হ্যাঁ যে কোনো একটা ভ্যালুকে মানে নেওয়া হয় এটা রিড না স্যার? আচ্ছা ফাইল থেকে কিছু নেওয়া হচ্ছে রিড আর রাইট প্রিন্ট করা না রিড হচ্ছে আর রাইট। ফাইলের মধ্যে রাখা হচ্ছে স্যার রাইট। ইনপুট আউটপুট সহজ ভাষা। আমি ইনপুট দিতে পারতেছি কিন্তু রিড মানে রাইট করতে পারতেছি, এবার দেখতে পারতেছি, রিড করতে পারতেছি, আর কিছু না। এই জাস্ট ওগুলো জাস্ট বোঝানো হয়েছে। তো কন্ডিশনস, কন্ট্রোল স্টেটমেন্টস, ইফ স্টেটমেন্টস, নেস্টেড ইফ স্টেটমেন্টস এন্ড সুইচ স্টেটমেন্টস, মানে এই জিনিসগুলো আমরা দেখবো আর কি, যে আমাদের কন্ডিশনাল কন্ট্রোল, কন্ডিশন বলতে কি বোঝায় বা কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে কি বোঝায়, যেগুলো আমরা ইফ লিখি, ইফ এলস লিখি, এই জিনিসগুলো। নেস্টেড ইফ কি এক টাইপের মধ্যে আরেকটা ঢোকাই দিচ্ছি, মানে এমনিতেই বুঝি না, তার ভিতরে আবার জিনিস বুঝে দিচ্ছি। এন্ড সুইচ স্টেটমেন্টস, সুইচ কেস মনে হয় করি না স্যার, সাধারণত করি না। আচ্ছা সুইচ কেস আছে, ঠিক আছে, আমাকে মনে করাই দিন, আমি দেখাবো নি ল্যাবের মধ্যে, মানে সুইচের মধ্যে সুইচ দিয়ে তারপর হচ্ছে কি ভিতরে ঢোকানো আর কি। আচ্ছা লুপিং স্টেটমেন্ট, সমস্যা নেই, ওই একই কথা। মানে সুইচ হচ্ছে কি, মানে আমি যখন ইফ দিয়ে বলতাম ইফ এটা হলে এখানে কাহিনী হলো, এলস ইয়া হলে কাহিনী হলো, ঠিক সেই জিনিসটা হচ্ছে কি সুইচে। সুইচের মধ্যে আমি প্রথমেই বলে দিলাম যদি সে এখানে এই কাহিনীটা করে তাহলে কেস 1 এ এই কাহিনী, কেস 2 তে এই কাহিনী, কেস 2 তে এই কাহিনী, লাস্টে হচ্ছে এলস, মানে এই শেষ করে দিলাম আর কি। অর্থাৎ একই সাথে অনেকগুলা ইফ কে এখানে আনা যায়, এই আর কিছু না। দেন হচ্ছে কি লুপিং স্টেটমেন্ট, আমরা জানি যে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ বা ফর লুপ যাই করি না কেন, এই জিনিসগুলো হচ্ছে কি লুপিং স্টেটমেন্টে আমরা কাজ করি। ফাংশনস হচ্ছে, ফাংশন কি করেছিলাম বলে দেখি, ফাংশন আমরা কি কি কাহিনী করতাম। স্যার প্রিন্টএফ হচ্ছে এটা বাই ডিফল্ট ফাংশন, কিন্তু আমরা চাইলে একটা ফাংশন আগেই মেইন ফাংশনের আগে একটা ফাংশন ডিফাইন করে রাখতে পারি, পরে এসে মেইন ফাংশনের ভিতরে কল করতে পারি সেটাকে, নির্দিষ্ট একটা কাজ। ইউজার ডিফাইন ফাংশন, যে কোনো ধরনের আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা একটা ফাংশন ক্রিয়েট করতে পারি, তারপর সেটা মেইন ফাংশন থেকে আমরা কল করতে পারি। আচ্ছা দ্যাট মিন্স হচ্ছে আমরা এই মুহূর্তে সবগুলা কামলা না কেটে আগেই সব কামলা কেটে রাখলাম, কাজ করে আসলাম, জাস্ট খালি পরে যে মেইন ফাংশন তাকে কল করতেছি, যখন প্রয়োজন। এই হচ্ছে আমার কাহিনী। ওটা হচ্ছে কি ফাংশনকে কল করা। ফাংশন কল বুঝলাম, ফাংশন পুরো টাইপ হচ্ছে কি যে যে ফাংশনটা নিয়ে কাজ করতেছি ওই ফাংশনের আগা থেকে গোড়া পর্যন্ত শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে কি একটা প্রোটোটাইপ। একটা মনে করেন আমি বললাম যে জাস্ট যোগের কাজ করব, ইন্ট অ্যাড, অ্যাড একটা ফাংশন নিলাম, ফাংশনের ভিতরে আমি বললাম যে দুইটা প্যারামিটার নিলাম, ইন্ট এ আর ইন্ট বি নিয়ে তারপরে হচ্ছে এটা একটা ফাংশন তৈরি করলাম, যেটা হচ্ছে ইন্ট সি, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি নিলাম, কাহিনী তৈরি করে ফেললাম। আমি প্রিন্ট এখানে করি, যা লাস্টে যে করি কোনো সমস্যা নেই, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তো তারপরে আবার মনে করেন আরো একটা, আমি বললাম যে এইরকম ফাংশনের মতো আরো একটা ফাংশন তৈরি করি, যেটা কি বলে এই বিয়োগ করতে পারে, সাপোজ ইন্ট সাবট্রাক্ট। তো এটার মধ্যে আমি কি করলাম, ইন্ট এক্স আর ইন্ট ওয়াই নিলাম, নেওয়ার পরে ইন্ট জেড, আমি তো এখানে ইন্ট জেড নিয়ে কোনো সমস্যা নাই, দিলেই হলো। কিন্তু আচ্ছা আমি দুইটা নিলাম, তিনটার মধ্যে পার্থক্য কি? স্যার প্যারামিটারের পার্থক্য স্যার। দুইটা নিলে তো এখানে দুইটা Input call দিতে আসতে পারবে। পারবে, আর ওই ক্ষেত্রে তো যখন তিনটা নিব তখন আমি কল করার সময় অবশ্যই তিনটা কল করতে হবে। এই তো আমি মেইন ফাংশন যখন যাচ্ছি, মেইন ফাংশনে যে যখন আমি মানে মেইন ফাংশনে যাচ্ছি, ইন্ট মেইন লেখেন আর খালি মেইন লেখেন, মেইন ফাংশনে যে আমি যখন একে কল করব তখন হচ্ছে কি আমার দুইটা কল করতে হবে, মনে করেন 2 আর 3 কল করলাম, যোগ করে এখানে চলে যাবে, আমি যদি প্রিন্ট করি আর কি। আর ঠিক এটাকে কল করতে গেলে তিনটা কল করতে হবে আমাকে, 2 3 4 সাপোজ করলাম। তো এই যে আমি কাহিনী করতেছি, এই প্রত্যেকটা ফাংশন, একটা ফাংশন, একটা ফাংশন, এই সবগুলো মিলিয়ে হচ্ছে একটা প্রোটোটাইপ। আরো সহজ ভাষায় বললে ধরেন আপনি একটা মডেল তৈরি করতেছেন, আপনারা ইয়া করছেন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করছেন না? আচ্ছা তো কার কাছে করেছেন? আচ্ছা পয়েন্টটা হচ্ছে যে একটা গাড়ি তৈরি করবেন বা একটা বাড়ি তৈরি করবেন, বাড়ি তৈরি করার আগে তার মডেলটা তৈরি করেন, মাথায় যেটা চিন্তাটা আছে সেটা আপনি বসালেন যে আমার যে জানালাটা হবে দেখতে এরকম টাইপ হবে, তার মধ্যে দেখতে মানে বাড়ি থেকে দেখতে এরকম লাগবে, অতবার না যে বাইরের গেটটা এমন হবে, জানলাটা এমন হবে, বা যদি একটা গাড়ি তৈরি করেন গাড়ির গেটটা এমন হবে, গাড়ির সাইজ বডি এরকম হবে, এটা তৈরি করলেন আগে। বিএমডব্লিউ কি করে বা ল্যাম্বরগিনি কি করে, আগে কিন্তু একটা প্রোটোটাইপ তৈরি করে। প্রোটোটাইপ মানে হচ্ছে কি, মানে আমি একদম ইমপ্লিমেন্টেশন যাওয়ার আগে
আমার মাথার চিন্তাটাকে আমি ওখানে তৈরি করে দেখাই দিলাম এরকম হতে পারে আমার আউটপুটটা, ওটাই হচ্ছে প্রোটোটাইপ। অর্থাৎ মেইন ফাংশনে যাওয়ার আগে এই যে যেগুলো করতেছি এগুলো হচ্ছে প্রোটোটাইপ, অর্থাৎ আমি জাস্ট পরে কল করলাম আর আমার কাজ শেষ। আচ্ছা, আর ফাংশন ক্লাসে আগে একটা এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিফাইন করা, প্রত্যেকটা ফাংশনকে আমি ডিফাইন করতেছি। অ্যাড ফাংশন ডিফাইন করলাম, সাবট্রাক্ট বা সাবট্রাকশন ফাংশন ডিফাইন করলাম, ডিফাইন করতে। আই হোপ কি বুঝতে পারবো প্রোটোটাইপ কল আর ডেফিনিশন কি তাহলে এই উপর দিয়ে গেল। আচ্ছা, আমি আমার মতো বলি, কিন্তু আপনাদের যখনই যে এখানে ঝামেলা হবে একটু ব্রেক দেবে, ঠিক আছে? ব্রেক আমাকে জিজ্ঞেস করুন স্যার এটা বুঝিনি। আচ্ছা, তো এগুলো হচ্ছে কি প্রিসিডেন্স। প্রিসিডেন্স মানে হচ্ছে কোনটাকে আগে ইউজ করবো কোনটাকে পরে ইউজ করবো। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে কোনটাকে আগে ব্যবহার করি কোনটাকে পরে ব্যবহার করি সেই জিনিসটা। মনে করেন আগে আমরা যে ছোটবেলায় শিখে আসছেন না বদমাস, BODMAS, না শিখলে নাই কিন্তু আপনার হচ্ছে কি যে মানে মেইনলি অ্যাকচুয়ালি সবার আগে যে কাজ করে, আমরা তো আগে জানতাম কিন্তু সবার আগে হচ্ছে কি ব্র্যাকেট কাজ করে। ব্র্যাকেটের আগে কি কেউ আছে যে কাজ করে? ব্র্যাকেটের আগে কাজ করে হচ্ছে ধরেন আমি স্কয়ার দিলাম, সাপোজ 2 স্কয়ার বা x স্কয়ার, এই স্কয়ারটা আগে কাজ করে। স্যার ব্র্যাকেটের ভিতরে যে অর্ডার সেটা কাজ করে না কি? ব্র্যাকেটের ভিতরেই কাজ করতেছে কিন্তু কাজ ফার্স্টে শুরু করেছে কিন্তু স্কয়ারেরটা, সেজন্য বললাম এরও আগে কেউ কেউ কাজ করে। স্কয়ার ওভার স্কয়ার, ভেরি গুড, স্কয়ার ওভার স্কয়ার, তারপরে আগে স্কয়ার থাকে সে। তো এই যে আপনার এই কাজ করতে 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 এখানে আসে, তারপর হচ্ছে ব্র্যাকেটের কাজ শেষ হয় বা মানে শুরু হয়। তো এভাবে হচ্ছে কি তারপরে হচ্ছে কি আমরা লেফট থেকে কাজ করতে শুরু করি, লেফট টু রাইট বা রাইট টু লেফট যায়, ডিপেন্ড। সো এখানে হচ্ছে কি লেফট টু রাইট কেন বলেছে? বিকজ অফ আগে ব্র্যাকেটটা দিয়েছে। ঠিক একইভাবে রাইট টু লেফট কেন বলেছে? বিকজ অফ বিয়োগের কাজটা আগে, যোগ আর বিয়োগ থাকলে বিয়োগের কাজটা আগে হয়, যোগের কাজটা পরে হয়, এরকম আর কি। তো এরকম সব জিনিসই কোনটা আগে হয় কোনটা পরে হয়। এন্ড এন্ড থাকলে যে এন্ড এন্ড থাকলে আপনারা করেছেন না, এন্ড মানে ধরেন যে এ অর বি, মানে এ অর বি আর কি, যে হয় এ অথবা বি, আর এ এন্ড বি দুইটাই হচ্ছে কেন কাজ করছে, মানে ওই যে আপনার ফাংশনের ভিতরে ওই ইন্টারসেকশন আর হচ্ছে ইউনিয়ন, তাই তো? জি স্যার। এইটা আর হচ্ছে এইটা, এই কাহিনী। স্যার ওটা হইছে। তো ওটা বলছি না ঠিক আছে, মানে ঠিক আছে স্যার। চিহ্ন উল্টো হইছে। না। চিহ্ন উল্টা হইছে। এন্ডের ক্ষেত্রে হচ্ছে উল্টা। আরে অর না, না যে কোনো and তো ইউনিয়নের হচ্ছে ইউনিয়নের সময় কিন্তু আমার সব নেই না, ইউনিয়ন স্যার যে কোনো একটা নাম বা দুইটা কমন থাকলে নেই। মানে যখন স্যার উপরেটা যেটা দিছে ওটা তো অর হয়, এইটা হয় হচ্ছে এটা ইন্টারসেকশন অর না, যে যেটা যেটা একটা নিচ্ছি, যে কোনো একটা নিই, তাই না? ইন্টারসেকশন মানে কিন্তু যে কোনো একটা নেও না, ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার মধ্যে কমন থাকে। কমন আর সেটা তো। জি, স্যার। আর এন্ড হচ্ছে সব নিচ্ছি। হ্যাঁ বুঝলেন? কাহিনী বুঝতে হইলে গেল। আচ্ছা, তো ওইটা আর কি যে আমরা নিচ্ছি আর কি এন্ড মানে যাই নেই না কেন সেটা লেফট টু রাইট, বেশিরভাগ জিনিস কিন্তু লেফট টু রাইটই হচ্ছে। আর রাইট টু লেফট হচ্ছে কি যে যেগুলা আমরা মনে করেন যে আমি বললাম যে x is equal to y plus z into 3, x is equal to y plus z into 3, এখানে কোনটার কাজ সবার আগে হবে? z into 3। z into 3। আচ্ছা, এটা যদি আমি ধর একটা ট্রি আকারে দেখি, ছোট একটা ট্রি দেখি, আমরা ট্রিও আসলে বুঝবো হালকা পাতলা। স্যার ইউনারিটা একটু বলবেন। ইউনারি হচ্ছে এক ধরনের অপারেটর, মানে হচ্ছে কি যে ধরেন ওই যে আমরা বলি না i++, লেফট শিফট রাইট শিফট, সেগুলো সহজ ভাষায় বলতেছে যে প্লাস প্লাস যেগুলো বললাম, আমি ইউনারি নিয়ে একটা ক্লাস করাবো, জাস্ট প্লাস প্লাস যে বললাম না, এটা একটা অপারেটর, মানে ইউনারি অপারেটর। i মাইনাস মাইনাস বললাম, এটা একটা ইউনারি অপারেটর। অর্থাৎ ইউনারি হচ্ছে কি যে শুধুমাত্র একেই নিয়েই একাই কাজ করতেছে। আচ্ছা, z into 3, আমি যদি এটা ট্রি আকারে সাজাইও z into 3 কে করতে কিন্তু ঝামেলা। একটা কাজ করতে পারি, মনে করেন আগে ইকুয়াল দিলাম, এই পাশে x দিলাম, এই পাশে y টা হচ্ছে কেমনে আসছে, z into 3 টা হচ্ছে কি গুণ হবে, z into 3 টা গুণ হচ্ছে, গুণ হওয়ার পরে এটার যে রেজাল্টটা সেটা হচ্ছে কি যোগ হচ্ছে কার সাথে? y এর সাথে। এই যে রেজাল্টটা এটা যাবে হচ্ছে কি x এ, বুঝতে পারছেন কিনা? z into 3 যেটা রেজাল্ট,
এখানে দেখা যায় না। স্যার এটা তো ফার্স্টে ক্লাস করবে না আচ্ছা আর আমরা বলতে এইটা যে রেজাল্ট দিবে সেই রেজাল্টটার সাথে এটা যোগ হবে, সেই রেজাল্টটার সাথে এটা ইকুয়াল হবে। আচ্ছা তো স্যার এটা আরেকবার একটু বুঝতে চাই আচ্ছা মনে করেন আমি x এর মধ্যে মানটা নিয়ে যাব, x এর মধ্যে একটা মান বসাবো, x এর মানটা বা x এর রাখবো, স্টোর করব। তাহলে z এর ভিতরে আগে রাখতে হবে বা যাই রাখি না কেন z এর মধ্যে যদি মনে করেন z এর মান হচ্ছে 1 হলো, y এর মান 2 হলো, তাহলে প্রথমে কাজ করতেছে কে? এখানে কি রাইট টু লেফট করছে নাকি লেফট টু রাইট করতেছে? লেফট টু রাইট, রাইট টু লেফট রাইট টু লেফট। আচ্ছা রাইট থেকে লেফটে যাচ্ছে, রাইট থেকে লেফটে যাচ্ছি। আচ্ছা যখন রাইট থেকে লেফটে যাচ্ছি এখানেও যদি আবার যোগ থাকতো তাহলে কিন্তু আবার লেফট থেকে রাইটে যেত, এর কাহিনী কিন্তু একটু ভিন্ন হতো, বুঝলেই মনে হয়? বুঝছি বুঝেছি স্যার বেশ লাগে না? আচ্ছা অর্থাৎ এই যোগ যদি এখানে থাকতো, গুণ যদি এখানে থাকতো, গুণটা আগে আগে শেষ করে তারপরে যোগটাকে নিয়ে কাজ করতাম। আমি এটা জাস্ট বোঝানোর জন্য যে কিভাবে আমরা রাইট থেকে লেফটে আসতেছি। স্যার গুণটা যদি মাঝখানে থাকতো আর যদি অপরটা থাকতো রাখেন জেনে মনে হয় গুণের কাজ আগেই না স্যার এক জায়গায় রাখলেই হয়। মানে আপনি গুণটাকে আগে নিয়ে কাজ করবেন, মানে আগে ভাগ তারপরে গুণ যোগ এভাবে নিয়ে হচ্ছে আপনি কাজগুলোকে শেষ করবেন। তার জন্য হচ্ছে এই ট্রিটা বানানো। এটা কি বলা হয় কোনটাকে নিয়ে আগে কাজ করবেন, এটা কি বলা হয়? সামনে যোগ আছে পরে যোগ আছে আরে মাঝে সরল কোণ আছে। সরল গুণ করলেই হয়। তখন লেফট যেত নাকি রাইট? তখন হচ্ছে কি এক এক সময় এক একটা হচ্ছে, আগে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, মানে যেটাকে নিয়ে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হ্যাঁ, সো এইটা কি বলা হয়? অপারেটর প্রিসিডেন্স। অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী আমি যেটাকে নিয়ে কাজ করার চেষ্টা করছি সেটাকে নিয়ে আমি কাজ করব, যেটাকে নিয়ে কাজ করলে সুবিধা হয় আমার। আপনার যখন পরীক্ষার সময় যখন অনেকগুলো চ্যাপ্টার থাকে তখন কি করেন? সবচেয়ে কঠিনটাকে ধরেন না স্যার শুরু থেকে ধরে ইজ্জত বাঁচানোর চেষ্টা আমরা করি। আগে হচ্ছে কি সহজ থেকে ধরতাম আর কি, সহজগুলো শেষ করে তারপর হচ্ছে কঠিনে যেতাম, অথবা এটা ডিপেন্ড করে যে অথবা আমি যেটা ভালো বুঝি সেটাকে আগে আমি ধরতাম, ধরে সেটা কঠিন হোক সহজ হোক যাই হোক না কেন আমি ওটাকে শেষ করে দেন হচ্ছে আস্তে আস্তে সামনে হতাম। এবং পরীক্ষার আগে যতই পড়েন না কেন একটা চ্যাপ্টার বাদ যাবে। তো দেখ বাদ দিতে চাপ আচ্ছা সো অ্যারেতে আমরা মেইনলি 3 ধরনের কাজ দেখানো হয়, আমরা 2 ধরনের কাজ নিয়ে বেশি কাজ করব, একটা দেখাই দিব কিন্তু ওইটা হয়তো পরীক্ষা হলে আমাদের খুব বেশি ইউটিলাইজ নাও হতে পারে। আচ্ছা সবাই কি জানে 1400 কে? গ্রুপে একটা মেসেজ দিলাম। ওই দেখ 14টা ফ্লোরে স্যার সবাই জানেন। এটা জানবি না এটা থেকে সারা 20 থেকে ঘুরে আসছে আমি তো কয়েকবার 16 থেকে 19 থেকে অ্যারে অ্যারে কয়েক রকম ভাবে আমরা কাজ করতে পারি 1D 2D 3D। সো জাস্ট এখানে জাস্ট দেখানো হচ্ছে কি যে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারেকে কিভাবে হচ্ছে কি ডিক্লেয়ার করতে পারি। প্রথমে হচ্ছে কি তার ডেটা টাইপ নিব। অ্যাকচুয়ালি অ্যারেতে মেইনলি কি হয় যে আমরা একই রকম অনেকগুলো ডেটাকে একসাথে রাখতে পারি, যেটা আমরা বলতাম যে ইন্ট এ ইন্ট বি ইন্ট সি, অনেকগুলো ইন্ট লিখতাম, তা না লিখে একটা অ্যারের মধ্যে একটা অ্যারের জায়গাতেই বা একটা অ্যারে নেমের মধ্যে ইন্ট লিখলাম এ দিয়ে, তার মধ্যে আমি চাইলে অনেকগুলো লিখতে পারি, 10টা লিখলাম। সো এই 10টাই কিন্তু আমি চাইলে পরবর্তী, অর্থাৎ বারবার ডিক্লেয়ার না করে একবার এক জায়গায় রেখে সেটা কি নিয়ে বারবার কাজ করতে পারা, এই জন্য হচ্ছে কি আমরা অ্যারেটাকে ইউজ করি। সো এটা হচ্ছে কি ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে যেখানে হচ্ছে কি কনস্ট্যান্ট এক্সপ্রেশন কথাটার মানে হচ্ছে কি যেটাকে একবার আমি এখানে ডিক্লেয়ার করলে পরবর্তীতে চেঞ্জ করতে পারি না, সো মানে ভেতরে যেও চেঞ্জ করতে পারি না। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ঠিক একইভাবে টু ডাইমেনশনাল অ্যারে কি, যেটা হচ্ছে কি যে আমি এর মধ্যে ধরেন যে বললাম 2 3 4 5 টু ডাইমেনশনাল, অর্থাৎ এটা হচ্ছে এটাকে আমরা বলি 1 হ্যাঁ 1 1, 1 2 2 এটাকে হচ্ছে কি বললাম 1 1 2 2 1 2 2 2 1 2 টু ডাইমেনশনাল। জাস্ট যদি আমি ধরতে যাই যাকে আমি চাচ্ছি বা যাকে আমি দেখতে চাচ্ছি বা যাকে আমি পয়েন্ট করতে
বা যাকে আমি প্রিন্ট করতে যাচ্ছি শুধু তাকে ডিক্লেয়ার করে বা তাকে নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে, যোগ করি বিয়োগ করি যা ইচ্ছা তাই করি। আচ্ছা, আমাদের বইয়ের মধ্যেও কিন্তু ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ দেয়া আছে, সো সেটাও আমরা করব। আচ্ছা, ঠিক একইভাবে এই জিনিসটাকে যদি আমরা আরো বিস্তৃত করি, আরো যদি একটু আমরা এটাকে এক্সটেন্ড করি, তাহলে হচ্ছে কি 3/3, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 3D অ্যারে, 3 ডাইমেনশনাল অ্যারে। আমি বুঝতে পারছি, তো এটাই, আর কিছু না। আর লাইট অফ করে দিব। দিতে পারেন ভাই, ডাইরেক্ট চলে যাবে। এগুলা নিচের গুলো তো নিচের গুলো বন্ধ হবে। উপরে সময় হয় না বন্ধ করার সময়। আচ্ছা, ঠিক আছে। তো এবার আসলাম হচ্ছে কি পয়েন্টারটা আবার একটু নিয়ে আসলাম সামনে। ভ্যারিয়েবল দ্যাট স্টোরস এ অ্যাড্রেস, অর্থাৎ যে ধরনের ভ্যারিয়েবলগুলো অ্যাড্রেসগুলোকে স্টোর করতেছে, অর্থাৎ ভ্যালুগুলোকে স্টোর না করে যদি অ্যাড্রেসকে স্টোর করে কাজ করি, তো সেগুলোকে বলা হয় পয়েন্টার। তো যাই নেই না কেন, তো স্টার দিলাম, ডাবল স্টার দিলাম, থ্রি স্টার দিলাম, যাই হোক না কেন, অর্থাৎ তিনটাকে নিচে, একটার জন্য একটা, দুটোর জন্য দুটো, তিনটার জন্য তিনটা, যাই নেন না কেন, জাস্ট অ্যাড্রেসগুলোকে আমরা নিয়ে কাজ করতেছি। তো এইখানকার মধ্যে বলতেছে কি যে এই তিনটা বাদে বাকিটা যেটা এটা নন পয়েন্টার ভেরিয়েবল, অর্থাৎ এটা পয়েন্টার না। p is a pointer variable which has address of np, অর্থাৎ np এর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা p এর মধ্যে এই মুহূর্তে সংরক্ষিত আছে। ঠিক একইভাবে যে p এর যে অ্যাড্রেসটা pp is pointer variable which has address of p, অর্থাৎ pb হচ্ছে ঠিক একই রকম একটা ভেরিয়েবল যার মধ্যে এই p যে তার অ্যাড্রেসটা, তার মানে কি np এর অ্যাড্রেসটা p তে আছে, তাহলে p এর অ্যাড্রেসটা এখন pp তে আছে, তার মানে কি np এর অ্যাড্রেসটা pp তে আছে। বুঝলি? আচ্ছা, পয়েন্টটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে একটাই কথা, বুঝলি? আচ্ছা, তাহলে হচ্ছে ডিটেইলসে ঢুকতে পারি। দেখেন পয়েন্ট হচ্ছে বললাম যে স্যার NP অ্যাম্বারসেন্ড, address আছে P তে। স্যার অ্যাম্বারসেন্ড যখন ব্যবহার করে তখন কি অ্যাড্রেসটা আসে না, ভ্যালুটা চলে আসে না? না, অ্যাড্রেসটাই মানে p এর মধ্যে অর্থাৎ এই জায়গাটাতে np এর যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাকে আমি এখানে জাস্ট রাখতেছি। এটা স্টার p মানে হচ্ছে কি জাস্ট ডিক্লেয়ার করার জন্য, বাট যখন আমি অ্যাড্রেসটা মানে এইভাবে অ্যাম্পারসেন্ড ডিক্লেয়ার করি, অ্যাম্পারসেন্ড দিয়ে ডিক্লেয়ার করি, তখন এর যে অ্যাড্রেসটা np এর অ্যাড্রেসটা p এর মধ্যে এসে সংরক্ষিত হয় বা p এর মধ্যে স্টোর হয়। স্যার ওইখানে যদি আমি অ্যাম্বারসেন্ড পিপি অন দিতাম তাহলে কি হইতো? অ্যাম্পারসেন্ড pp পিপি অন, সরি পিপি অন না তো পিপি, ওই যে যেটা এটা আসতো ওইটা কি পিপি মানে এইখানে কি স্টোর হইতো? PP অ্যাড্রেস। জাস্ট ডাইরেক্ট p এর অ্যাড্রেস। তো স্টার দিয়ে করতেন, স্টার দিলে তখন ভ্যালু আসতো, স্যার শর্ট ওইটা কি স্যার ডেটা স্টার টাইপ? দিলে ভ্যালু আসতো। হ্যাঁ, শর্ট ওই যে এখানে লেখা ওইটা কি ডেটা টাইপ স্যার? ডেটা টাইপ শর্ট হচ্ছে একটা ডেটা টাইপ আছে, ইন্টিজার, শর্ট, লং নামে একটা ডেটা টাইপ আছে। লংটা জানি স্যার, লং Short আছে। শর্টের মধ্যে কি রকম ডেটা স্টোর হয়? শর্টের আমার ইয়াটা মনে নাই, ওই কত স্যার এটা Range আছে। ইন্টিজার টাইপের, ইন্টিজার থেকে কম, ইন্টিজার থেকে কম, 4 বাইট থেকে কম। হ্যাঁ, 4 বাইট থেকে কম, কিন্তু ইয়াটা মনে নাই কত কত জানো? না স্যার ইন্টিজার কত থেকে? 4 বাইটই নেবে। 4 বাইট না। তো আমি ঠিক আছে, আমি মাথা রাখলাম, আপনাকে কালকে আমি বলে দেবো এই জিনিসটা। শর্টের হচ্ছে কি রেঞ্জ একটু কম আর কি, ইন্টিজার থেকে একটু কম রেঞ্জে থাকে আর কি যেগুলো। তবে শর্ট নিয়ে খুব বেশি আমরা কাজ করি না, কারণ হচ্ছে কি দেখেন ভ্যালু বড় হতে পারে, অ্যাড্রেস তো বড় হয় না। অ্যাড্রেস মনে করেন যে স্ট্যাক নিলাম, এই জায়গার মধ্যে এই একটা জায়গা, এই জায়গার মধ্যে এখানে অনেক বড় সংখ্যা আছে, 2 মানে 22 লক্ষ এত অনেকগুলো জায়গা আছে। হ্যাঁ, কিন্তু অ্যাড্রেস শুধুমাত্র একটা জায়গা দিয়ে আমরা বুঝে গেলাম যে এ তে এতখানি বড় একটা জিনিস আছে, বি তে অনেক বড় জিনিস থাকতে পারে, অনেক ছোট জিনিস থাকতে পারে। হ্যাঁ, সো সি অ্যাড্রেসটা জানা ইজিয়ার, অ্যাড্রেস দিয়ে কাজ করাটা ইজিয়ার, কারণ হচ্ছে কি ওই ভেতরের সবাইকে না চিনায় শুধুমাত্র অ্যাড্রেসটাকে চিনায় কাজ করলে আমাদের জন্য ইজিয়ার হয় মেমোরিটাকে ছোট রাখতে। দুটা টার্ম আছে, একটা নাম হচ্ছে অ্যালো, কমপ্লেক্সিটিও কম লাগে না? হ্যাঁ কমপ্লেক্সিটি কমে যায়। ক্যালকুলেশন আচ্ছা।
অ্যালোক আর ম্যালোক। অ্যালোক হচ্ছে কি, এটার সাথে একটু ইয়াটা জড়িত, অপারেটিং সিস্টেমটা জড়িত। কিভাবে? আচ্ছা, যখন ওই যে আপনার রাস্তায় দেখছেন না, আগে যুদ্ধের আগে, এখনো হয় মনে হয়, যুদ্ধের আগে এটা হচ্ছে কি, এই যুদ্ধের আগে না স্যার, ওই যুদ্ধের আগে। ওই সময় বিরতি আপনারা আগে। আচ্ছা, তো আমাদের যখন পিআইভিটা যেত, উল্টা বুঝে নেন, তো পিআইভি যখন যেত আমাদের, তখন হচ্ছে কি যে সব গাড়িগুলো অফ থাকতো, মানে সবাইকে ইয়াতে রেখে ঘুম ধরুম করে সরেন থেকে বলে বলে আমরা হচ্ছে যেতাম, তাদের জন্য অনেকক্ষণ আমরা আটকে থাকতাম। তো এই কাজটা অপারেটিং সিস্টেমেও হয়। অপারেটিং সিস্টেমে কি করে, যখন অনেকগুলো প্রসেস, মনে করেন আমি একই সাথে, এই যে দেখেন আমার এখন র্যামটা কাজ করতেছে না, কেমনে কাজ করছে বলেন তো র্যামটা? এটা কেন দেখুন স্যার, এটা বলে এই দেখছেন কম্পিউটারে একটা জায়গা থেকে অনেকগুলো জিনিস কানেক্টেড। বলুন কি কি বলবেন? বুঝি না স্যার, প্রশ্নটাই বুঝি না আমরা। এই মুহূর্তে আমার র্যামটা কি কাজ করতেছে? জি স্যার করতেছে, হ্যাঁ, এই কাজটাকে দেখাইতেছে, এটা দেখতেছে, কিন্তু কেমনে করতেছে স্যার এটা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে র্যামের মধ্যে, তারপর যখন আমরা সেভ দিব তখন এটা স্টোর হয় স্যার এর মধ্যে। রিড অনলি মেমোরি যেটা, জি স্যার। তো মানে হার্ড ড্রাইভ যেটা আমাদের ওখানে সেভ হচ্ছে বা এক্সটার্নাল ড্রাইভ যেটা বলতে না, র্যাম এখন কি করতেছে এই মুহূর্তে। আমাদের স্টুডেন্টরা অনেক সময় দেখা যায় যে যখন ভাইবা দিতে যায়, র্যাম রমের পার্থক্য জিজ্ঞেস করে, র্যান্ডম অ্যাক্সেস মেমরি। ঠিকই। আচ্ছা, ওই র্যান্ডম অ্যাক্সেস মেমরি সবাই জানে, কাহিনীটা কি? তো অথবা গেট আর পোস্টের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করে, পরে আপনারা যে দেখবেন ওয়েব প্রোগ্রামিং করার পরে গেট পোস্ট নাই না স্যার, ফার্স্ট দেখছি জীবনে। আচ্ছা, এই যে এই মুহূর্তে আমার এটাকে যে ধরে রাখছে, অর্থাৎ আপনার সামনে যে প্রদর্শন করতেছে বা জিনিসটার সামনে যে দেখাচ্ছে, এটাও তো একটা মেমোরির প্রয়োজন আছে। এই মুহূর্তে মেমোরিটাকে ধরে রেখে জাস্ট টেম্পোরারি ওয়েতে আমাকে দেখানোর কাজটা করতেছে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অর্থাৎ এই মুহূর্তে মেমোরির যে কোনো অংশতে আমি কাজ করে অ্যাক্সেস করে দেখাচ্ছি আর কি। কোথায় আমি সেটা আলাদা কথা, বাট এই মুহূর্তে আমার অ্যাড্রেস মাইক্রোপ্রসেসর চলে যাবে। তো মানে স্যার হার্ড ড্রাইভ থেকে এই ইমেজটাকে নিয়ে আসছি, কিছুক্ষণের জন্য, মানে সবসময় রমটাকে ইউজ না করে কিছুক্ষণ টেম্পোরারিলি একটা মেমোরিকে আমি ইউজ করতেছি, যে মেমোরিটা ওই টাইমটার জন্য আমার এতটুকু ধরে রাখতেছে, ধরে রেখে আপনাকে সামনে কাজ করা দেখাচ্ছে। আবার আপনি যখন অফ করে দেবেন এটা থাকবে না, বাট রোমে যেটা সেভ থাকে সেটা সেভই থাকবে, র্যামে সেভ থাকে না, অফ করে দিলে সব চলে যাবে। আচ্ছা, তো অপারেটিং সিস্টেমের মধ্যে যে প্রথমে অনেকগুলো প্রসেস আসে, ধরেন 4-5টা প্রসেস, P1, P2, P3, P4। এই প্রসেসগুলো হচ্ছে, মনে করেন যে সাপোজ আমি এই পিডিএফ ওপেন করলাম, সবার সঙ্গে ইউটিউব ওপেন করলাম, আবার একটা গান ওপেন করলাম, আবার কোনো একটা সফটওয়্যার ওপেন করলাম, একসাথে 4-5টা ওপেন করছি, মাল্টি থ্রেডিং চলতেছে। তো তখন কোন প্রসেসটার কাজ আগে হবে, যেটা আমি আগে দিছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি এটা বাদ দিয়ে আমার যেটা এই মুহূর্তে দরকার সেটা আগে করার চেষ্টা করতেছি, এটা আমি বুঝতেছি, ও কেমনে বুঝে। এটার জন্য একটা আপনাদের টপিক আছে, পরবর্তীতে আপনি দেখবেন, এর নাম হচ্ছে, দেখেন এর সবাই লাইনে আছে না, লাইনে দাঁড়ায় আছে না, কিউ তো দাঁড়ায় আছে, লাইন মানে হচ্ছে কিউ, কিউতে যখন দাঁড়ায় আছে তাদের মধ্যে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি, ওটার উপর বেস করে বলা হয় প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ, হ্যাঁ, এই প্রায়োরিটি কিউ হচ্ছে কি, এখান থেকে ধরেন যে P1 আগে গেল, P1 আগে যাওয়ার কথা, সো P1 আমি ইউটিউব ওপেন করছি, মনে করেন P1 আগে গিয়েছে, যাওয়ার পরে এখানে সে রেডি অবস্থায় থাকে, রেডি নামে একটা জায়গা আছে, সেই রেডি অবস্থায় থাকে। তো রেডি যাওয়ার পরে আমার র্যামটা তখন এই মুহূর্তে ফ্রি আছে, এই মুহূর্তে র্যামটা কাজ করতে পারবে, তখন এখানে কাজ করা শুরু হয়েছে। কাজ শেষ করার পরে, মানে তার কাজ মেমোরির কাজটুকু শেষ করার পরে সে আউটপুট আমাকে দিয়ে দেয় যে আমার কাজ শেষ, চলে যাও, বা আমি শেষ করে ফেলছি কাজটা। তারপরে আউটপুট আসার পরে এই মেমোরিটা আবার এখানে ফিরে আসে, অর্থাৎ শুধুমাত্র P1টা করার জন্য আমাকে কিছুক্ষণের জন্য মেমোরিটা ধার দিয়েছিল, এটাকে বলা হয় অ্যালোক বা অ্যালোকেশন, মেমোরি অ্যালোক বা অ্যালোকেশন। অ্যালোকেশন মানেই হচ্ছে কি, আমি এই মুহূর্তে মেমোরিটাকে দিলাম কাজ করার জন্য, একসাথে জাস্ট ওই কাজটুকু করার জন্য। মনে করেন আপনারা যে পরীক্ষা স্যারের কাছে গেছেন, যে যার কাছে যে কাজ করতেছেন, একসাথে 5 জন 5টা কাজ বললেন,
স্যার কি 5টা কাজ 5টা হাত দিয়ে করতে পারবে? স্যার তো ভাইরাস না। সো স্যার কি করবে? স্যার হচ্ছে কি একটা কাজ করলো, স্যার শুনছে সবগুলা, একটা কাজ করে দিলে আরেকটা কাজ করছে একটা করে। সো ঠিক একইভাবে আমাদের এই প্রসেসরও কিন্তু সেম ভাবে কাজ করতেছে। আপনার প্রসেসর দেখেন না, বলেন না যে 3.1 গিগাহার্টজ 3.2 গিগাহার্টজ কি কাইন্ডলি এটা প্রসেসরের মধ্যে যে ক্লক স্পিড, এটা কি জিনিসটা কি? স্যার জানি যে ক্লক স্পিড বেশি হলে ভালো হয়। ক্লক স্পিড বেশি হলে ভালো, কথা ঠিক, কিন্তু কেন ভালো? সেটা তো জানি না। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আপনারা তো জিনিসটা জানতে হবে, তাহলে তো যে ওইটা হয়ে যাবে মেমোরিতে 3 গান লোক, হ্যাঁ, তো ওইটা করা যাবে। তো আমার কাহিনীটা হচ্ছে কি যে জানতে হবে কি, দেখেন ক্লক স্পিড বাড়তেছে, দ্যাট মিনস হচ্ছে একসাথে অনেকগুলা কাজ সে করতে পারতেছে। যখন আমি তাকে একের অধিক থ্রেডিং দিচ্ছি, কাজের জন্য কমান্ড দিচ্ছি, রিকোয়েস্ট দিচ্ছি, সে সবগুলাকে প্রসেস করতে পারতেছে, একই সাথে কাজগুলো করতে পারতেছে। আমার কম্পিউটারটা হ্যাং হয়ে যাচ্ছে না, উইন্ডোজটা কিন্তু মাথায় নিতে পারতেছে। যত আপনার র্যাম বেশি, যত আপনার এইচডিডি মানে আই মিন টু সে এসএসডি বেশি, এইচডিডি না এসএসডি আপনার বেশি, যত আপনার ক্লক স্পিড বেশি, তত আপনার যত ক্যাশ মেমোরি কম, তত হচ্ছে আপনার ভালো। এই বেশি memory থ্রেড বেশি। কাজ করে না স্যার এগুলো? হ্যাঁ হ্যাঁ কোড থ্রেড এগুলো কাজ করে না? অবশ্যই কাজ করে, সবই কাজ করতেছে। এটা বললাম হচ্ছে জাস্ট একটা পোর্শন বললাম, বাকি সবগুলো ধরলে আপনার আরো ইয়ে আছে। যাক এখানে আসি, তো এইখানে অ্যালোকেট করে আমাকে মেমোরি, তারপরে কাজ শেষ হওয়ার পরে মেমোরিটা আবার ব্যাক করে রিটার্ন করে দেয় যে এই মুহূর্তে আমার কাজ শেষ, অন্য জায়গাতে মেমোরিটা কাজে লাগায়। পয়েন্ট হচ্ছে অন্য জায়গা। যখন পিআইভি যারা আসে, তো তখন আচ্ছা তখন কি হয়, এই কোন একটা কারণে প্রসেস চলতেছে, বুঝছেন? প্রসেস চলাকালীন সময় ওইটাকে কিছুক্ষণের জন্য হল্ট রাখা হয়। আচ্ছা, প্রসেসটাকে কিছুক্ষণের জন্য থামায় রাখে, যেটা এই মাত্র যে আসছে তাকে আগে প্রসেস করা না, ওটাই হচ্ছে প্রায়োরিটি কিউ। তো যাই হোক, ওইটা পরে আমরা কাজ শেষ করার পরে অ্যালোকেট জায়গাটাকে আবার যখন ফিরিয়ে আনি, ওটাকে বলা হয় ম্যালক, অ্যালক, অর্থাৎ এইটার কাজ শেষ, এখন আমরা ব্যাক করে দিচ্ছি আমার মেমোরিটাকে, এই মুহূর্তে আমার মেমোরি অন্য কাজ করবে বা অন্য একটা প্রসেসকে কাজ করাবে। আচ্ছা, তো এইটার সাথে আমি এটাকে কানেক্ট করি। অ্যাড্রেসটা আমার হচ্ছে কি জাস্ট ধরে রাখতেছে, এই অ্যাড্রেসটা এত বড় জায়গা জিনিসকে, এত বড় সংখ্যাকে ধরে রাখতেছে। সো আমি জাস্ট অ্যাড্রেসকে পয়েন্ট করি, বা অ্যাড্রেস কোথায় আছে শুধু সেটা জানি। অ্যাকচুয়ালি অ্যাড্রেস তো এও তো মনে থাকে না, থাকে কি এটা হেক্সাডেসিমাল হচ্ছে মনে থাকে। তো কতটুকু আসে অতটুকু আমি মনে রাখলেই, বা এই আমাদের যে স্টার বা অ্যাম্পারসেন্ট যারা, তারা এটা জিনিসটা মনে রাখে, এই জিনিস মনে রাখলেই চলে, তারা পরবর্তীতে জিনিসটাকে ধরে রাখতে পারে। এই চারটার মধ্যে এইটা হচ্ছে কি পয়েন্টার ছাড়া জিনিস। আচ্ছা, এনপির যে অ্যাড্রেসটা, এই মুহূর্তে এনপির যে অ্যাড্রেসটা, সেটাকে পি রাখতে পারবে। এখন দেখেন পয়েন্টটা দেখেন, খেয়াল করেন, ডাইরেক্ট এনপির অ্যাড্রেসটা পি এর মধ্যে কেমনে যাবে? যার কোনো ওয়ে আছে? খেয়াল করেন, ডাইরেক্ট এনপি এর অ্যাড্রেসটা, এনপি কিন্তু জাস্ট শুধুমাত্র একটা ভেরিয়েবল, পয়েন্টার ভেরিয়েবল না। এনপি কিন্তু পয়েন্টার ভেরিয়েবল না, অর্থাৎ এনপির কোনো কিছু আমি জাস্ট নিতে পারি, এনপির অ্যাড্রেসটা নিতে পারি বা এনপির ভ্যালুটা নিতে পারি। এখন এনপির ভ্যালুটা আমি এখানে পিতে রাখছি, কিভাবে আসলো? এম্পারসেন্ট দিয়ে দিয়ে আমার এইটার অ্যাড্রেস ভ্যালুটা অ্যাড্রেসটা পিতে আসলো, পিতে বললেই আসবে, কেন আসবে? স্যার এটা কি লিঙ্ক লিস্টের মধ্যে কোনো সম্পর্ক আছে? না, লিঙ্কের সাথে সম্পর্ক না, লিঙ্ক অন্য জিনিস। এনপি এর অ্যাড্রেসটা পি তে আসছে এই কারণে, বিকজ অফ পি কে আমি আগে পয়েন্টটা পয়েন্ট ডিক্লেয়ার হিসেবে ডিক্লেয়ার করেছি। স্যার পয়েন্টার মানে হচ্ছে অ্যাড্রেস, তো আমরা হচ্ছে এনপিজি আমরা পয়েন্টার মানে অ্যাড্রেস আপনাকে বলছি, মানে এটারে অ্যাড্রেস আর কি এটাতে মানে এটাকে পয়েন্টার দিয়ে হচ্ছে কি অ্যাড্রেস পয়েন্ট করা হয়, সেটা জিনিস পয়েন্টার মানে অ্যাড্রেস হচ্ছে। এখানে দুইটা করে স্টার, ওখানে তিনটা পি তিনটা স্টার, এটা বুঝলাম না স্যার। একই কথা, মানে স্যার ওটা কি পয়েন্টারে পয়েন্টার এমন কিছু? মানে ডাবল স্টার দিয়ে বা ট্রিপল স্টার দিয়ে যে অনেকগুলো জিনিস রাখা যায় তা না, ওই একই কাজই করে, পয়েন্টারের কাজই করে, জাস্ট বোঝানোর জন্য।
আমি একটা পয়েন্টের জন্য একটা স্টার নিছি, দুইটা পয়েন্টের জন্য দুইটা স্টার, তিনটা স্টার নিছি বোঝার জন্য। স্যার স্টার বাদ দিয়ে দেন, তিনটাতে পি নিছি। আচ্ছা মানে জাস্ট এটা আপনারা কাজে করে দেখুন, আমি এখন বাদ দিব না, আমি বাদ দিব না। যখন আমরা কাজ করব, মনে করেন যার পর যদি কোড করি, এই কোডটা জাস্ট আমরা মনে করাই দেন, আমি কোডটা করব, তখন দেখবেন অ্যাকচুয়ালি তিনটা স্টারের জন্য বা দুইটা স্টারের জন্য অ্যাকচুয়ালি কি ডিফারেন্স আসতেছে। প্রত্যেকটা এখন শুধুমাত্র এক্সপ্লেন করতে পারবেন, পরে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন, তখন আপনি তিনটা পি এর জন্য কি একটা স্টার দিলেও হতো। তিনটা পেজে একটা স্টার দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তখন তখন তিনটা পি মনে করেন যে আপনার নাম জানেন কি? পাপিয়া সাবাস, পাপিয়া। হ্যাঁ, তো পি এ বি আই, ঠিক আছে পাপিয়া না? না পাপিয়া পাপিয়া, সরি পাপিয়া। ছাত্রলীগের নেতা। আচ্ছা পাপিয়া, দেখেন পাপিয়া যখন আমি স্টার বলতেছি, তখন এই ফুল পাপিয়া নিজেই একটা ভেরিয়েবলের নাম। ভেরিয়েবল। আমি যখন স্টার বাড়াই দিচ্ছি এটার মধ্যে, এটা হচ্ছে কি প্রত্যেকটাকে আলাদা আলাদা ধরতেছে, আর কিছু না। পাপিয়া পিপি নিজেও একটা হইতে পারে, পি পি আলাদা আলাদা হইতে পারে। স্যার দেখা গেল এরকম পাঁচটা আপনি মানে পাঁচটা অর্ডার দিচ্ছেন আর এখানে স্টার দিচ্ছেন দুইটা, এখন এরা কিভাবে হবে? এই জন্য আমরা দিই না, ওটা হচ্ছে কনফ্লিকশন, এই জন্য আমরা বাদ দিয়ে একটা স্টার দিয়ে কাজ করি, আসলে বোঝানোর জন্য আমি দিচ্ছি আর কি। আচ্ছা, যেহেতু স্টার পি দিয়েছিলাম, স্টার পি দেওয়ার জন্য এখন এই পি এর মধ্যে আমি অ্যাড্রেসটাকে নিতে পারবো। কার অ্যাড্রেসটা? এনপি এর অ্যাড্রেসটা। পি এর অ্যাড্রেস কিন্তু পাবো না, ওই নেই আমার পি এর কোনো অ্যাড্রেসই পাবো না, পাবো কার অ্যাড্রেস? এনপি এর অ্যাড্রেস। এনপি এর অ্যাড্রেসটা পি তে রাখতে পারবো। ঠিক একই ভাবে আবার পি এর অ্যাড্রেসটা যেটা এসেছে সেটাকে আবার নিতে পারবো, যেহেতু আমার এই মুহূর্তে পি এর মধ্যে অ্যাড্রেস আছে। কার অ্যাড্রেসটা আছে? এনপি এনপি অ্যাড্রেসটা। সো এনপি অ্যাড্রেসটা যেহেতু আমার এখানে গিয়েছে, এখন আমি চাইলে এই পিপি এর মধ্যে রাখতে পারবো। এখন পিপি তে একটা অ্যাড্রেস ঢুকেছে, ঢোকার মানে হচ্ছে কি সে এখন কোনো কিছু রাখতেছে, অ্যাড্রেস রাখতেছে, সেই অ্যাড্রেসটাকে আমি এখন পিপি এর মধ্যে রাখতে পারবো। মেন কথা হচ্ছে কি যে একটাকে আরেকটা যে সোয়াপিং করেছিলেন না, ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু সি, অর্থাৎ এ এর ভ্যালুটা বি তে রাখছি, মানে এ এর ভ্যালুটা বি তে রাখছি, বি এর ভ্যালুটা সি তে রাখছি, আর সি টাকে হচ্ছে এতে নিয়ে আসছি, অর্থাৎ যা ছিল এর ভ্যালু আপনারা সোয়াপ করেছিলেন না, স্যার মানে এ এর ভ্যালু আর হচ্ছে বি এর ভ্যালু, আরেকটা নেন টেম। এটাকে আমরা করব কি এ এর ভ্যালু 3 বি এর ভ্যালু 2 করব। কেমনে করব? টেম্পোরারি। ওই তো টেম্পোরারি ভ্যারিয়েবল যাই করেন না কেন, মানে বি কে ধরে নিলাম হচ্ছে টেম্পোরারি, বি ধরে টেম ধরে, স্যার এখানে আলটিমেটলি ট্রিপল পি এর ভিতরে এনপি এর অ্যাড্রেস। পুরো জায়গাতে এনপি একই কাজ করতেছে, এনপি অ্যাড্রেসটাই সবাই ধরে রাখছে। বুঝছো বিষয়টা? এমপি অ্যাড্রেস পি, পি এর অ্যাড্রেস পিপি, এর অ্যাড্রেস আবার পিপিপি। শেষ পর্যন্ত কি জানেন এনপি এর অ্যাড্রেস কি? তার মানে পিপিপি পিপি। মানে পুরোটা মিলে আচ্ছা এর হচ্ছে কি স্ট্রাক্ট স্যার স্ট্রাকচারটা কি আমাদের প্রবলেম সলভিং এর সেরকম কাজে লাগে? লাগে লাগে। আপনি যদি বড় ধরনের না ছোট ধরনের প্রবলেম যদি সলভ করতে চান, লাইক একই সাথে বেশ কয়েকটা ভেরিয়েবল দেওয়া, যে ভেরিয়েবলটা সিপিতে পাবেন, সিপিতে স্ট্রাকচার বেশ কিছু প্রবলেম আছে, বেশ অনেক প্রবলেম আছে, স্ট্রাক ছাড়াই কাজ করতে পারবেন, হ্যাঁ সেটা স্ট্রাক ছাড়াই কাজ করতে পারবেন, বাট স্ট্রাক দিলে স্ট্যান্ডার্ড প্রবলেম সলিউশনটা স্ট্রাকচার জিনিসটা একটু মানে কঠিন লাগে। না কঠিন না। আপনি শুনেন, যে জিনিস কঠিন ভাববেন সেই জিনিস কঠিন হবে। তো যত কঠিন হোক না কেন দুনিয়াতে, হ্যাঁ যে জিনিস যত বেশি কঠিন হবে ওই জিনিস, আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমরা সব জিনিসকেই সহজ ভাবে, মেডিকেলের কোনো আমাদের কিচ্ছু না, বিকজ অফ আমরা মেডিকেলের জিনিসপত্র দেখবেন যে যদি আপনি কম্পিউটার সায়েন্স দিয়ে আপনার যখন একটু সামনে যাবেন আস্তে আস্তে, প্রবলেম সলভিং ইয়াটা আপনার যখন আরো মাথায় আসবে। এই যে মনে করেন দেখার অবজারভেশনের মধ্যে পার্থক্যটা কি? দেখা মানে এইভাবে তাকাইলাম বাস হিসাব নিকাশ করলাম যে কিভাবে হবে। এই যে আপনারা সিঁড়িতে বসছেন, জীবনে ঘুমছেন কয়টা সিঁড়ি আছে? জি না না এটা দেখো স্যার 10 টাকা এই যে এর মতো কম্পিউটার সায়েন্সে ঢুকে নি। 11টা 10টা না আরে খাই দেখছেন স্যার ওগুছে সবচেয়ে বেশি পয়সা হচ্ছে কি না নির্বাচনের হয়তো বুঝের ওইভাবে ইয়া করে নাই। বিরোধী দলীয় মনে করেন আপনার নাম জানো কি? ইদ্রিস ইদ্রিস। ইদ্রিস, এই যে আপনি আপনার পায়ে জুতার মোজা আছে, কোন পায়ের জুতার মোজা আগে পরেন? ডান পাটা স্যার এটা কি মাথায় রাখে থাকে কি? না। ওটা আমি এগুলো হচ্ছে অমূলক স্যার।
এগুলা হচ্ছে অবজারভেশন, যে আমি অ্যাকচুয়ালি অবজারভেশন বিষয়টা কি, আমার ব্রেনটা অলওয়েজ রানিং। আমি জাস্ট জুতাটা কোনো আপনি তো তাকায়ও না, করতে করতে ধুমধুম করে এসে তাকায়ও না। সো এর মানে হচ্ছে কি আমি আমার ব্রেনটাকে তখন লাগাচ্ছি না কোনো কাজে। তো আমি এই মুহূর্তে কোন কাজটা করতেছি, আমি কোন কাজে ঘুমাই, আমি কিভাবে জুতাটা পরতেছি, কিভাবে আমি ড্রেস পরতেছি, বা কিভাবে আমি দৈনন্দিন কাজগুলো করতেছি। তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় এরকম হয়েছে, আচ্ছা এরকম করি তো, আমি এইটা তো আগে করি, এটা না করে ওইটা আগে করি, তো দেখি তো হয় কিনা। ঠিক একইভাবে যখন প্রবলেম সলভ করতেছেন, স্টার দিছে একটা, না দিয়ে দুটো স্টার দিয়ে দিই, তো হয় কিনা। খুব ভুল, সমস্যা নেই, আপনার পিছতে পারে যাচ্ছে না, তো আপনি দেখেন করতে সমস্যা নেই, আপনি দুটো স্টার দিয়ে দেখেন, আপনি না হলে আপনি স্টার দিয়ে কাজ করে দেখেন হয় কিনা। যখন দেখবেন যে হবে, বিশ্বাস করেন এই যে একটা প্রবলেম সলভ করার মধ্যে যে আনন্দটা, এটা শুধুমাত্র সিএস গুলো হচ্ছে, আর কেউ পায় না। কালকে সারা রাত একটা বসেছিলাম আমরা সলভ করি। আচ্ছা, সো এই যে কিন্তু আপনার উন্নতি, আপনি 7 দিন পরে দেখবেন আপনি আগের 7 দিনের পরে সাথে মধ্যে পার্থক্যটা অনেক কিছু শিখবেন আপনি যদি ওটা নিয়ে পড়ে থাকেন। স্যার অনেক জায়গায় ঘুরছি, মানে এটা পাই না, ডিএস এর একটা প্রবলেম দেখছিলাম, ডিএস এর সরি ডিএফএস ডিএফএসটা কমপ্লিট করার পরে তারপরে ঢুকছি, পরে ইউটিউবে খুঁজছি, অনেক জায়গায় খুঁজছি, কিন্তু মানে ওই রিলেটেড আমি যে কিভাবে চালাতে পারি। এটার ফার্স্ট কারণ কি, বেসিকটা আপনার দুর্বল আছে হয়তো বা, বেসিকটা জানি না। তো ডিএফএস, আচ্ছা এক কাজ করি, এই বন্ধু আসছি না, ডিএফএস একটা প্রবলেম দেয়। স্যার আগে আরেকটু যদি বলতে স্যার, পয়েন্টার আর ইটার এই দুটোর মধ্যে পার্থক্য আছে? ইটার আইটারেটর, আইটারেটর তো অন্য জিনিস, এটা আমাদের কোর্স সাইডে আছে। আইটারেশন হচ্ছে কি, যেমন মনে করেন রিকার্সিভ ওয়ে কি, স্যার রিকার্সিভ আর রিকারশন কি আলাদা আলাদা? একই মনে করেন ওটাকে আপনি রিকার্সিভ ওয়েটা কাছাকাছি টেন্স টু ব্রুট ফোর্সের কাছাকাছি দেখেন। মনে করেন আমি বললাম ফ্যাক্টোরিয়াল 4, একটা তো সব জানি তাই না, 4 মানে কি 4 * 3 * 2 * 1, তাই না? এটা কেমনে আসতেছে 4 * 4 - 1 ফ্যাক্টোরিয়াল, এই শাবাশ, 3 * 3 - 1 ফ্যাক্টোরিয়াল, 4 * 3 * 2 * 2 - 1 ফ্যাক্টোরিয়াল, 4 3 2 1 * 1 - 1 ফ্যাক্টোরিয়াল, 4 * 3 * 2 * 1 * 0। আপনি জানেন যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। সো এই যে দেখেন একই প্রসেস বারবার রানিং। আপনি যদি ইয়া করেন, ফিবোনাচ্চি করেন, যে 0 1 1 2 3 5 8 13 কি হচ্ছে, ফার্স্ট এই দুটো যোগ করে এটা, এই দুটো যোগ করে এটা, এই দুটো যোগ করে এটা, প্রত্যেকবার কি সেম কাজ করতেছে না? তো এই যে বারবার একই কাজ করতেছে, যে এখান থেকে এখানে আসছে, একই কাজ বারবার করতেছে না, এটা হচ্ছে আইটারেশন করা। ইটারেশনের থ্রুতে আপনি আমাদের যখন অ্যালগরিদম হবে তখন দেখেন, অ্যালগরিদম বাদ দেন, সর্টিং এর কাজ করে। স্যার ফর ইচ লুপ গুলো আমরা যখন ইউজ করি, ওইটা কি ওই যে ভেরিয়েবল দিয়ে ইউজ করি, যেমন অটো x বা y z যে কোনো একটা, ওইটা কি আইটারেট হিসেবে কাজ করে? অটো x is to y যেটা, হ্যাঁ ওটাও আইটারেশনের কাজ করে, বাট এটা আমরা খুব কম ইউজ করি। মানে এটা যারা খুব ভালো প্রবলেম সলভার তারা হচ্ছে কি অটো x যেটা, অটোটা স্যার ভেরিয়েবল করা লাগে, ডিক্লেয়ার করা লাগে না, তো অটোমেটিক যেটা মানে ইউনিটেড করে না অটোর সময়, হ্যাঁ ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে না ওটা স্যার। হ্যাঁ ভেরিয়েবল ডিক্লেয়ার না করলেও চলে, আসে একাই আসে। সো এটা হচ্ছে কি যে মেইনলি ওই যে বললাম না, এই দেখেন আপনি কাজ করতেছেন আর বিভিন্ন দিক আপনি এক্সপ্লোর করতেছেন, অর্থাৎ এর বাইরে অনেক কিছু থাকতে পারে। আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল যে আমাদের রিকারশন আর লুপ দুটোতে স্যার লুপের মতো কাজ করে না, স্যার দুইটার টাইম ক্যাপাসিটি একই নাকি কোনটা একটু ফাস্ট হবে একটু কম? এটা ডিপেন্ড করছে লুপের উপরে, রিকার্সনের উপরে। রিকার্সনটা হচ্ছে কি যে কতবার যাবে এটা জানি না, কিন্তু প্রত্যেকটা কাজ যে হচ্ছে রিকার্সিভ ওয়েতে হচ্ছে। একটা প্রবলেম আমি দেখাবো নি, আচ্ছা একটা প্রবলেম আছে দাঁড়ান একটা एग्जांपल দিই। একটা সর্টিং আছে, নাম হচ্ছে হিপ, H E P সর্ট, হিপ সর্ট। ইনসারশন, মার্জ মনে করেন 4 নম্বর লেকচারে চলে যাবে।
ডিপ সর্টটা হচ্ছে আচ্ছা দেখেন আমি যদি এটাকে একটু দেখাই দিব ডিপ সর্টটা দেখাই দিব আজকে জি স্যার দেন স্যার এটা তো বেশ অ্যাডভান্স আবাস আচ্ছা স্যার এটা দেখাই দিয়ে ছুটি দিয়ে দিবেন না হয় কি এমনিতে মাঝে মাঝে দেখবেন অ্যাকশন আমার পরে ইচ্ছা করেন তখন ভয় করে কিন্তু যেদিন এনার্জি পিক আপ ওঠে হ্যাঁ তো ওই দিন হচ্ছে সে যে ধুমধাম কই যাবো আপনি ইয়া বলেন না এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি আপনাদের মানে কানেকশন আর কি যে অ্যাকচুয়ালি কোনটার সাথে কি কানেক্টেড কানেকশন না থাকলে পরবর্তী সেমিস্টার এবার তো মনে আছে আইটিপি নাই এটা না ব্রেক লাগে না আমাদের এই যে স্যার আমরা যে কেমনে করছি ডাটাবেস দেয় নাই স্যার এই যে এটা হচ্ছে কি দেখেন এই যে জিনিসটা হ্যাঁ সোর্স ভার্ট যেখান থেকে শুরু হয়েছে ওইটাকে ধরলাম এক কেন এক আপনার মনে পড়ার কথা জি স্যার জি কে স্যার হ্যাঁ তো দেখছেন কত ভালো একটা কাজ করে দিয়েছে স্যার ইজিয়ার হয়ে গেছে এই ধরনের এক্সাম কি জি স্যার আচ্ছা দেখেন ডেপথ ফার্স্ট সার্চ ডেপথ ফার্স্ট সার্চ করার মানে হচ্ছে আমি যতখানি পর্যন্ত ডেপথে ঢুকতে পারি একটা জিনিসের যতটুকু ডেপথে ঢোকা যায় মনে করেন এই যে আপনি এখানে বসে আছেন আমি ঢুকে একদম শেষ পর্যন্ত ঢুকলাম আবার ব্যাক করলাম আচ্ছা এটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চের মেইন কথা প্রথমে আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি এক শুরু করলাম স্টার্টিং করে ডিএফএস এর ফর্মেটিং লেখি কেমনে করতে পারবেন না জানলে কেমনে বুঝি পাশে যতক্ষণ ভুলে যাব কি ফার্স্ট ও সরি ফার্স্ট কিন্তু নিচে থেকে ভিডিও দিবেন শোনো আমি আবার পড়াবো জাস্ট খালি ওর জন্য জাস্ট দেখতেছি আর কি দেখেন ঢুকলাম এক দিয়ে এখন দেখেন তীর চিহ্ন এদিকেও আছে এদিকেও আছে এদিক দিয়েও ঢোকা যায় এদিক দিয়েও ঢোকা যায় এদিক দিয়ে ঢুকলাম আবার এই যেরকম আছে আবার এখান থেকে আবার এখান দিয়েও ঢোকা যায় অর্থাৎ একই সাথে কয়েকটা পার্ট আছে যেখানে আমরা ঢুকতে পারি ধরেন আমি ওই বাম পাশ দিয়ে ঢুকি তাহলে ওটা হচ্ছে কি আমার 2 আবার নিচে ঢোকা যায় 3 আর কি কোথাও ঢোকা যায় ঢোকা যাচ্ছে না যদি ঢুকতে না পারি ওইখানে আমি স্টপ করে ওইটাকে স্টপ যে তাকে নাম্বার দিয়ে আসবো আচ্ছা 3 এ যে আমি স্টপ করেছি 4 এটা শেষ হয়ে গেল আমার যেটা শেষ হবে সেটা ব্ল্যাক হয়ে যাবে আর যেখান থেকে এখনো যাওয়া যায় বা একবার এক্সপ্লোর হয়েছে সেটা হচ্ছে কি ব্লু থাকবে যেটা হয় না সেটা হোয়াইট স্যার আবার একটু রিপিট করবেন আচ্ছা মানে স্যার 3 তো আমরা কাউন্ট করছি আবার 4 কেন কাউন্ট করব 4 কাউন্ট না 4 দিয়ে বোঝালাম যে শেষ হবে শেষ শেষ বলতে অ্যাকচুয়ালি আপনি এখানে 4 দেন x দেন y দেন যাই ইচ্ছা তাই দেন এইখানটায় ডান পাশটা যখন আমি লিখবো কোনো কিছু দ্যাট মিন্স হচ্ছে আমার ওই নোটটা এটাকে নোট বলে ওই নোটটা আমার শেষ ওই স্টেপটা আমার শেষ স্যার আপনি মনে হয় এটা যদি রাস্তা বাড়ি এরকম কিছু বোঝায় আরো মনে হয় ভালো স্যার এটা একটু আবার রিপিট করবেন আচ্ছা এটাকে আমি বোর্ডে করাবো না স্যার এখানে ফার্স্টে হচ্ছে এক থেকে শুরু করলাম আমি এদিক দিয়েও যেতে পারি এদিক দিয়েও যেতে পারি এদিক দিয়েও যেতে পারি আমার পাথ আছে তো আমি চেষ্টা করব আমার যতটুকু পরিমাণ ডেপথ যে দিক দিয়ে ঢুকেন না কেন আমি ওই লাস্টে যাবো এখান থেকে ঢুকলো যেতে পারবো এখান থেকে ঢুকলো যেতে পারবো ঢুকলেই হয় সো আমি জাস্ট ঢুকতেছি এখান দিয়ে ঢোকার সময় ধরো আমি এখান দিয়ে ঢুকতেছি যতখানি পর্যন্ত ভেতরে ঢুকতে পারি সেটা হচ্ছে কি আমার টার্গেট এখান দিয়ে ঢুকলাম এটা হচ্ছে 2 থেকে ঢুকলাম এখানে হচ্ছে 3 অ্যাকচুয়ালি সংখ্যাটা লিখতেছি হচ্ছে জাস্ট সিকোয়েন্স রাখার জন্য যে কোনো লোক ঢোকা যায় ঢুকলাম এখান থেকে আর কোথাও যাওয়ার জায়গা আছে এখানে আছে একটা ভালো কথা বাট অলরেডি কিন্তু এটা ভিজিটেড লুপ হয়ে যায় লুপ মানে লুপ না অ্যাকচুয়ালি মানে রিটার্নডেন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ একই জায়গাতে ডাবল ঢুকতেছি সেটা আমি পারবো না তা না করে আমি করতেছি কি যে এইখানটাতে যেহেতু আর ঢোকার জায়গা নেই
আমি এখানে স্টপ করে দিলাম। এখন আমি কি কাজ করব, এইখান থেকে প্রিভিয়াস যাব, অর্থাৎ আমার ঠিক আগে আমি যেখান থেকে আসছিলাম সেখানে যাওয়ার চেষ্টা করব। ফার্স্টে দেখেন 1 2 3 এই তিন পর্যন্ত বুঝতে পারছি। জি স্যার। তারপরে যদি আমি ঢুকতে না পারি তখন হচ্ছে দেখেন আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, যেগুলো বলতেছি এগুলোকে বলা হয় সুডো কোড, PSEDU পরীক্ষা আমি এমন হতে পারে আমি আপনাকে সুডো কোড দিয়ে রাখছি, আপনাকে কাহিনী করতে হবে। 3 পর্যন্ত গেল। দেন আমি এখন আর কোথাও যেতে পারছি না, বিকজ অফ আমার যাওয়ার পথ এই মুহূর্তে নাই। সো 3 থেকে আমি শেষ করে দেব, 4 ব্ল্যাক হয়ে গেল। এখন এই নোটটা যেটা 3 আর 4 লেখা এটা কোথা থেকে আসছিল? 2 থেকে। 2 থেকে, জাস্ট তার যে প্রিভিয়াস তার যে আগেরটা তার যে এক্স তার কাছ থেকে আসছে, তো মানে প্রিভিয়াস যে, তো ওইখানে হচ্ছে কি আমরা গেলাম। এখন দেখেন এই 2 থেকে আর কোথাও যাওয়া যায়? এই যে নিচে যাও। হ্যাঁ নিচে যাওয়া যায়। ওকে 2 থেকে তাহলে আমরা তাহলে এখানে যদি যাওয়া যায় তাহলে এখানে হবে হচ্ছে 5। এখান থেকে আর কোথাও যাওয়া যায় না। না ব্লক। তাহলে 6 কোথায় বসবে? কারণ এখানে এখানেই স্যার, এই 5 এর পাশে। 6 বসলো। এখন এর আগে তার প্রিভিয়াস কে ছিল? x ছিল 2। 2। আচ্ছা সেই 2 থেকে এখন কোথাও যাওয়া যায়? আবার একে স্যার। না না এটা ব্লক, যাওয়া যায় না। দ্যাট মিন্স এটা আমাকে শেষ করতে হবে। 7। এখন এখান থেকে a কোথা থেকে আসছিল? 1 থেকে আসছিল। 1 থেকে কোথাও যাওয়া যায়? হ্যাঁ তাহলে ওখানে যেখানে যাওয়া যাবে সেটাতে হচ্ছে 8। তারপর 8 থেকে কোথাও যাওয়া যায়? হ্যাঁ মাঝখানেরটা। 9। 9 থেকে কোথাও যাওয়া যায়? না স্যার, ব্লক। না। লেখাটাকে আমরা শেষ করে দিব 10 দিয়ে। 10 দিয়ে শেষ করলাম। এখন 10 কোথা থেকে আসছিল? 8 থেকে আসছিল। 8 থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে? না। 11। আর তার আগে 1 ওখানে কি আসবে? ব্ল্যাক। 12 শেষ। এই পর্যন্ত গেল। এখন আমি এখান থেকে নতুন করে আবার শুরু করি। সাপোজ স্যার আমাদের স্টার্টিং ভার্টেক্স তো ওইটা ছিল, এখন কি? হ্যাঁ কোনো সমস্যা নেই। পয়েন্টটা হচ্ছে কি আপনি এক জায়গা থেকে শুরু করলেই স্যার কিছুটা তো এখন পুরোপুরি ট্রাভেলস করা হয় না। তাহলে কি স্যার এখন সোর্স যে স্টার্টিং ভার্টেক্স ওটা চেঞ্জ করতে হবে? করেন, প্রবলেম কি? আমি স্টার্টিং এতটুকু দিয়ে আমরা শেষ করে ফেলছি, এখন আমি বাকি আবার এখান থেকে শুরু করি। 13 নিচেরটা 14 14 ব্লক, 15 13 16। কি হইলো স্যার? এটা হচ্ছে কি এটা হচ্ছে যে এটা হচ্ছে কি আমি দেখেন পথটা তাহলে আমি কি করব, অত কোনো ওয়ে নাই। এই পর্যন্ত আমার পথ শেষ হয়ে গেছে, এখানে যে আমার পথটা শেষ ফিনিশড। এখন এই দুটো জিনিস বাকি রয়ে গেছে, এটাকে আমার গুনতে হবে। আমি মানে সবাইকে দিয়ে ব্যাটিং করাবো, তো দ্যাটস ওয়াই 3 উইকেট দিয়ে শুরু, তারপর সবগুলো 10 উইকেট। হ্যাঁ এইখানেও আমাকে আসতে হবে, দ্যাটস ওয়াই আমি এতটুকু শেষ করে এখানে আসছি। আপনি যদি এখান থেকে শুরু করেন তাও করতে পারেন, আপনার স্টার্টিং আপনার ব্যাপার, কিন্তু বলেন না তো করে। হ্যাঁ আচ্ছা অ্যাকচুয়ালি এই ডিএফএসটা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে প্রবলেমগুলো সলভ করার জন্য ডিএফএসটা জানলে ভালো। আচ্ছা ডিএফএস কি মানে কি? স্যার আজকে ছুটি আছে। ছুটি ছুটি শুক্রবার একটু শুক্রবার না স্যার স্যার মানে আজকে আচ্ছা। একটাই সবারই স্যার স্ট্রাকচারটা ভালো করে পড়ান স্যার, এটা একটু দরকার। কালকে করবো স্যার, আজকে ফ্রেশ মাইন্ডে দেখবো।